স্বাগত জানাই আপনাকে আমাদের এই কথা ও কবিতার আসরে। আজকে কথা ও কবিতার এই এপিসোড করতে বসে আমার বেশ আনন্দ হচ্ছে বেশ কয়েকটি কারণে। প্রথমত, চ্যানেল হেড এবং প্রডিউসারকে অনেক অনেক ধন্যবাদ এইরকম একটি এপিসোডের সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত, আজকে আমাদের অতিথি যিনি, তিনি শুধু একজন প্রখ্যাত বাচিক শিল্পী, প্রখ্যাত আবৃত্তি শিল্পী তাই নন, একই সঙ্গে লিভিং লেজেন্ডও বটে। আজ আমরা ধন্য, কৃতার্থ, তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আজ রয়েছেন বিশিষ্ট মানুষ, প্রখ্যাত মানুষ, শ্রী প্রদীপ ঘোষ। প্রদীপদা, আমাদের আসরে আপনাকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ আপনি যে আমাদের সময় দিলেন আজকে, তার জন্য। আর খুব আনন্দ হচ্ছে আমাদের আপনাকে পেয়ে। আমার খুব উৎসাহিত এবং অভিভূত হওয়ারই কথা, কিন্তু একটা আপত্তি আছে। ও আচ্ছা। আমাকে যদি ধন্যবাদই জানানো হয় তাহলে তো আগে থেকে আমাকে বাইরের লোক করে দেওয়া হবে। না, প্রাণের প্রণতি জানালাম আপনাকে। সেটা তো কবিতাকে মানুষের কাছে আনার জন্যে, আর আমি নিজে মানুষও কবিতার কাছে যাব বলে। দেখে ধন্যবাদের কোনো জায়গা নেই, বেশ সহযাত্রার কথা। হ্যাঁ, আনন্দিত হয়েছে, এটাই বড় কথা। আমরা আপনার সঙ্গে আড্ডা দিতে বসে বা কথা বলতে বসে যাই বলি না কেন, আবৃত্তির প্রসঙ্গ, বাক শিল্পের কথা তো আসবেই। আপনি এত বছর ধরে কাজ করছেন, 5 দশক হয়ে গেল আপনি কাজ করছেন। কোনো মানে সেই প্রথম একটা মানে খুব স্বাভাবিক প্রশ্ন আর কি মনে আসে, যে চর্চাকারীদের মধ্যে আপনাদের সময়কার এবং এখনকার সময়কার কিছু পার্থক্য কি খুঁজে পান? আমি তো আবৃত্তি করছি, বা আবৃত্তির নামে নয়, কবিতা বলছি, তখন আমি অক্ষর পরিচয় হয়নি, বাবার কাছে মুখে মুখে শুনে শুনে। আচ্ছা আচ্ছা। তাও শিক্ষার জন্য নয়। বাবা বলতেন, আবৃত্তি করতেন, আমি জ্যেষ্ঠ পুত্র বলে তার সঙ্গে সঙ্গে যাওয়ার সুযোগ পেতাম। আমার স্মৃতিশক্তি আজকে যেমন নানা কারণে একটু বিপর্যস্ত, তখন তা ছিল না। যাকে ফটোগ্রাফিক মেমোরি বলে তাই ছিল। আমি পড়তে পারি না, কিন্তু 2 পৃষ্ঠা কবিতা আবৃত্তি করতে পারতাম, এবং সেগুলো সবই মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নবীনচন্দ্র সেন, যেগুলো বাবা পড়তেন। আচ্ছা। তখন নজরুল তেমনভাবে সুযোগ পাইনি। আমার অল্প বয়সে জীবনানন্দ সম্পর্কে কোনো ধারণাই ছিল না, বা আধুনিক কবিদেরও সেই জায়গাটা ছিল না যে ঘরে ঘরে তারা লোকের কাছে পৌঁছে যাবেন ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে বা অবলম্বনের জায়গা থেকে। তাই আমার কিন্তু আবৃত্তিকার হবার কোনো প্রস্তুতি ছিল না। যখন স্কুলে পড়তে গিয়েছি তখন এই বলতো, আমি সোজা হয়ে দাঁড়িয়ে বলেছি, এই কবির সঙ্গে আলাপ করবি? সোজা চলে এসেছি, ক্লাস 5-এর ছেলে, বরিশায় ব্যারাকপুর থেকে আমার শিক্ষক মশাই নিয়ে এসছেন মোহিতলাল মজুমদারের কাছে। এটা একটা দুর্লভ ব্যাপার, তখন আমি জানি না মোহিতলাল মজুমদার কে। দেখলাম রাশভারী লোক, বড় বড় চোখ। আমার খুব একটা যে আগ্রহ বোধ করলাম তা না, বরং ভয়ই লেগেছিল। তো উনি হাতটা দিয়ে ডাকলেন, ডেকে বললেন যে যেটা বললে তুমি কি এটার মানে বোঝো? ওই রকম বয়সের ছেলে যা বলে। বললাম যে হ্যাঁ, আমাকে মাস্টারমশাই যেমন বলেছেন আমি তাই বুঝেছি। তারপরে যেটা বললেন, একটি শিশুকে সান্ত্বনা বা উৎসাহ দেওয়ার জন্যই বললেন, কিন্তু ওটা আমার জীবনের একটা মূল বিষয় হয়ে রইল। তিনি বললেন, যখন যেটা বলবে কবিতা, সেটা ভালো করে বুঝে এবং সেটা মনের মধ্যে দিয়ে বলবে, যাতে সবাই মনে করে তুমিই কবিতাটা লিখছো বা বলছো। তখন বুঝিনি, যত দিন যায় তাতে একটা কবিতাকে আত্মস্থ করার যে পদ্ধতি এবং প্রয়োজন, প্রেক্ষিত যে হেরফের হয়, সেটা এমনভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে অন্যকে শোনানোর চেয়ে আগে নিজে তাতে আশ্রয় নিয়ে অবগাহন করি। নিজের জীবন দর্শন যদি কিছু থাকে, সেইটা এর থেকে কোনো আলো বা আভাস পাই কিনা সেইটা দেখি। তার মানে কবিতার সঙ্গে বসবাস অনেক মানে অনেকক্ষণ ধরে করতে হয়, বা অনেক দিন ধরে। আমার এখন 75 বছর হতে চলেছে। আমার কবিতার সঙ্গে সম্পর্ক 72
বছর, এটা কোনো হিসেবেই আসে না। সেই কেননা ওই সময়টাকে তো কেউ একটা শিল্প চর্চার মধ্যে ধরে না। সেই কিন্তু যখন মাইকেল মধুসূদনের কথা বলে আমাকে বললেন, বাবা যে দেখো ইনি এই 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 মাতৃভাষাই করেছেন, মাতৃভাষার ব্যাপারটা কি অতটা জানি না, কিন্তু সে হে বঙ্গ ভাণ্ডারে তব বলেছি এবং প্রত্যয় দিয়ে বলার চেষ্টা করি। একটুখানি একটু 2-4 লাইন শুনি। এটাও থাক বা মেঘনাথ বধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তখন ওখানেই বাবার পড়া শুনে বুঝলাম তখন অমিত্রাক্ষর বা অন্তমিল বাদ দিয়েও যে পয়ারের চরিত্রটাকে বজায় রেখে 8-6 ভাগ করে লেখা আছে সেটা পরে জেনেছি, কিন্তু পড়া থেকে বোঝার চেষ্টা করেছি যে এটা কেন আগেকার মহাভারতের অমিত্রাক্ষর নয়, কেন পয়ারের 8-6-এ তার বক্তব্যটা ফুরিয়ে যাচ্ছে না, কেন এগিয়ে চলেছে। আবার যখন রবীন্দ্রনাথে দেখলাম যে অমিত্রাক্ষরের ভাগটা করছেন কিন্তু মিত্রাক্ষর দিয়ে করছেন, 8-6 রাখছেন কিন্তু অন্তমিলগুলো আছে প্রতি চরণে, এইগুলো তো বড় হয়ে খুঁজে খুঁজে, আমি তো কারো কাছে শিখিনি, সে অর্থে প্রত্যেকের কাছে শিখেছি। তুমি যদি আজকে কোনো আসরে ভালো আবৃত্তি করো, আমি তোমার সঙ্গে কথা বলবো, আচ্ছা তুমি এটা এই জায়গায় এইভাবে বললে, কি ভেবে বলেছো? তুমি বললে হয়তো যে আমি এই ভেবে বলেছি, আমি সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে সেটাকে রেখে দেব, তারপরে ভাববো, হয়তো সারা রাত ভাববো এবং আমার ভাবনাটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। পৌঁছতে হবে, ব্যক্ত করতে হবে, কিন্তু নৈর্ব্যক্তিক নয়, ওটা পৌঁছতে হবে। আচ্ছা, এই যে ভাবনার কথাটা বললেন, তার মানে একটা মননের চর্চা, মননের অনুশীলন প্রতিনিয়ত করতে হয়। হ্যাঁ, মানে সেটা এখন প্রতিনিয়ত, এটা কিন্তু উচ্চারিত চর্চা নয়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আপনার সঙ্গে কথা বলতে বলতে একসময় আপনি বলেছিলেন যে রবিশঙ্কর অনেক বছর পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কখন অনুশীলন করেন, তিনি বলেছেন যখন আমি জানলা দিয়ে বাইরের আকাশ দেখি। না, সেটা রবিশঙ্কর না। আচ্ছা, সেটা বিদেশে লন্ডনে একজন মিউজিক কম্পোজার। ও আচ্ছা আচ্ছা, তার অসংখ্য ছাত্রছাত্রী সারা পৃথিবী ব্যাপী, বিবিসিতে একটা অনুষ্ঠান দেখছিলাম, সেখানে উনি বলেছিলেন, তাকে বলেছিলেন তাহলে আপনি করেন কেন? বলেন অ্যাট মাই এজ আমি এখন তো রোজ প্র্যাকটিস করি না, আমি কন্টেমপ্লেট করি, আই ড্রিম, আই ভিজুয়ালাইজ, আমার ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করবে, সেই জন্য আমি অ্যাক্টিভ থাকি যখন আই এম রিল্যাক্সিং, যখন আই এম কন্টেমপ্লেটিং, যখন আই এম ড্রিমিং, তখনই আমার ক্রিয়েটিভিটি। এই মননের অনুশীলনের কথা শুনছিলাম আমরা, আরও অনেক কথা শোনার বাসনা রয়েছে আমাদের, মানে এই কথাগুলো হয়তো যারা আমরা চর্চা করছি, এখন কিছু কাজ করতে চাইছি বাকশিল্প নিয়ে, তাদের কাছে অত্যন্ত দামি কিছু কথা। আমরা শুনবো আরও অনেক কথা। একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরেই ফিরে আসছি, কেমন? সংসারে সবাই যবে শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো, মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরুচ্ছায়ে, দূর বনগন্ধবহ মন্দ গতি ক্লান্ত তপ্ত বায়, সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে, কোথা হচ্ছে ধ্বনিছে ক্রন্দনে শূন্য তল, কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে, অনাথিনী মাগিছে সহায়, স্ফীত কায় অপমান, অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান, লক্ষ মুখ দিয়া বেদনারে করিতেছে পরিহাস, স্বার্থোত্থত অবিচার, সংকুচিত ভীত কৃতদাস লুকাইছে ছদ্মবেশে, ওই যে দাঁড়ায় নতশির, মুখ সবে
ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী। স্কন্ধে যত চাপে ভার বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি, নাহি ভৎসে অদৃষ্টিরে, নাহি নিন্দে দেবতারে সরি। মানবেরই নাহি দেয় দোষ, নাহি জানে অভিমান, শুধু দুটি অন্ন খুঁটি কোনো মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। সে অন্ন যখন কেহ কাড়ে, সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে। নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের আসে, দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির, একত্র দাঁড়াও দেখি সবে। যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে। যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার, তখনই সে পথকুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে। দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহার। মুখে করে আস্ফালন, জানে সে হীনতা আপনার মনে মনে। কবি তবে উঠে এসো, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান। বড় দুঃখ বড় ব্যথা সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। এ দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। এই রবীন্দ্রনাথ কিন্তু মনে করতেন স্বর্গ এইখানে। এই রবীন্দ্রনাথ কিন্তু সেই স্বর্গের দেবতাকে আমার পর্যায়ে নিয়ে এসে তবেই সম্পূর্ণতার কথা বলেন। হ্যাঁ, তাই তোমার আনন্দ আমার পর, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তিনি বিধাতার যিনি সৃজন করেন তার নিঃসঙ্গতার জন্য যন্ত্রণা পান। আমি কবিতায় দেখেছি, বিসর্জন নাটকে দেখেছি, যখন জিজ্ঞেস করছে না জানকী অপর্ণা একেলা কাহারে বলে, যবে দিতে চাই বসে আছি ভরা প্রাণে, নিতে কেহ নাই। সাধু যবে স্বর্গে গেল, চিত্রগুপ্তে ডাকি কহিলেন আনমোর পুণ্যের হিসাব। চিত্রগুপ্ত খাতাখানি সম্মুখেতে রাখি, দেখিতে লাগিল তার মুখের কি ভাব। সাধু কহে চমকিয়া, মহাভুলে কি, প্রথমের পাতাগুলো ভরিয়াছ আঁকে, শেষের পাতায় যে সব শূন্য দেখি। যতদিন ডুবেছিল সংসারের পাঁকে,
ততদিন এত পুণ্য কোথা হতে আসে। শুনি কথা চিত্রগুপ্ত মনে মনে হাসে। সাধু মহারেগে বলে, যৌবনের পাতে এত পুণ্য কেন লেখো দেব পূজা খাতে। চিত্রগুপ্ত হেসে বলে, বড় শক্ত বুঝা, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। আসলে ভালোবাসলেই হবে, কোনো সঙ্ঘে গিয়ে কোনো দল নিয়ে কোন্দল করে নিজেকে একটা কেউকেটা মনে করে কারো সঙ্গে বন্ধুত্ব করা যায় না, ভালোবাসা যায় না। হৃদয়ে টেনে নিলে ভালোবাসার উষ্ণতা দিয়ে সারা জীবন সে অবলম্বন হিসেবে আশ্রয় দেয়। এইটাই কবিরা দিনে দিনে নির্দেশ দিয়েছেন। শক্তিদা বলছে না, দাঁড়াও, এসে দাঁড়াও, হেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। কেমন? ওইটাই সবচেয়ে দুর্লভ হয়ে গেছে। জীবনানন্দটা পড়লে তো আমার চোখে জল রাখতে পারি না, যে একবার চলে গেলে আর কি আসবো না, আমি যেন আসি। কি একজন মুমূর্ষু রোগীর বিছানার পাশে কোনো এক শীতের রাতে একটি কমলা লেবুর মাংস হয়ে, একজন মৃতপ্রায় মানুষের মুখে শীতের আর্তরাতে আমি কমলা লেবুর মাংস হব, এই জীবনানন্দ দাশ। অতএব মারামারি কাটাকাটি যারা করে, খবরের কাগজ ভরায়, দূরদর্শন রেডিও চিত্রিত করে আমাদের কর্ণপটাহ বিদীর্ণ করে, তা নয়। এক মনে ভাবো, ভালোবাসো। এই জায়গাটাই সৃজনের আগে বিধাতা যেমন একা। প্রত্যেক মানুষই এই জায়গায় গেলে আর বিধাতার প্রতি রোষ থাকবে না, অভিমান থাকবে না, একাত্মতা থাকবে। তাই রবীন্দ্রনাথকে আমি দিশারি মনে করি না আমাদের, আমি তাকে দোসর মনে করি। আমার কষ্টটা উনি জীবনে পেয়েছেন বলেই এই সৃষ্টিগুলো হয়েছে। তিনি অন্য কোনো লোকে বসে এগুলো আমাদের জন্য কতগুলো আপ্তবাক্য, কোনো নির্দেশ, পরামর্শ দিয়ে যাননি, বরং দুঃখ পেয়েছেন। দেবতা জেনে দূরে রই দাঁড়ায়, বন্ধু জেনে দুহাত বাড়াই রে। দুহাত বাড়ালেই কিন্তু রবীন্দ্রনাথকে পাওয়া যায়। এটা একটা অপপ্রচার যে রবীন্দ্রনাথ দুর্বোধ্য, রবীন্দ্রনাথ ওই 4 তলা 5 তলায় বসে বসে গজরন্ত মিয়ারে লিখ। আমরা কেন বুঝি না যে শিলাইদহে গিয়ে তিনি নগ্নগাত্র সেই কৃচ্ছ সাধন করছে, দিন যাপনে সামান্য উপার্জন করছে, সুখ নিবৃত্তি করবে বলে। সেই মানুষটার কাছে জমিদার রবীন্দ্রনাথ খাজনা আদায় করতে গিয়ে মানুষের গায়ে কাদা দেখেছেন, মানুষের নগ্ন পায়ে নত হয়েছেন, সেইখানে ঈশ্বরকে আবিষ্কার করছেন। তাই ধুলা মন্দিরের মতো কবিতা গীতাঞ্জলির অন্তর্গত করেন উনি। সবটাই ঈশ্বর না, ঈশ্বর তিনি আছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ। এই জায়গাটা থেকে পেরে রবীন্দ্রনাথকে বেশ আরামদায়কভাবে আমার সুখ দুঃখের ভাগিদার বন্ধু, অন্য বন্ধু দরকার হয় না। ঠিক কথা। নজরুল ইসলামের কবিতার একটা আলাদা ভঙ্গি আছে, বার্তা আছে। কেমন? নেতাজি লিখছেন যে আমি পৃথিবীর বহু দেশের বহু জাতীয় সঙ্গীত শুনেছি বা পড়েছি, কিন্তু কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ারের মতো দেশাত্মবোধক কবিতা, এমন অনুপ্রাণিত করার মতো কবিতা, উদ্দীপক কবিতা আমি শুনেছি বলে মনে পড়ছে না। তাহলে এই কবিতা কিভাবে করব? গানে গাওয়া হয় দুর্গম না, কবিতায় অনেক বেশি আমরা কিন্তু প্রাণকে যুক্ত করতে পারি, কারণ গানে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আমার সমস্ত আবেগ বা উচ্চারণ বা অভিপ্রেত একটা অভিব্যক্তিকে পৌঁছতে হবে। কিন্তু কবিতা অপার সমুদ্র। সে যেন মনে হয় একজন ভারী সুদক্ষ মানুষ একটা অর্কেস্ট্রেশন পরিচালনা করছেন। তাহলে দেখো দুর্গমগিরি কান্তারুর কি অসাধারণ শব্দ চয়ন, ছন্দবিন্যাস। এটা কাজী সব্যসাচী এবং আমি দুজনের দ্বৈত সারা বাংলা বা বাংলার আশেপাশে অনেক রাজ্যে করতাম, লোকে চাইতো এটা শুনতে।
অনুপ্রাণিত হওয়ার জন্য, বিনোদনের জন্য নয়, প্রণোদনার জন্য। হ্যাঁ, তা আমরা ধরতাম এইভাবে, দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে জল, এই যে দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হেম্মত, কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভাই দিতে হবে পারি, নিতে হবে তরি পার। আমরা প্রদীপদার সঙ্গে আলোচনা করতে করতে দাদা আপনার কাছ থেকে তো অনেক কিছু শুনছি, অনেক কিছু শিখছি, আমাদের আরও অনেক কিছু জানার আগ্রহ বেড়ে যাচ্ছে। সেই কারণে একটা এপিসোডে সম্ভবত আপনার সঙ্গে আড্ডা দিয়ে কথা শেষ হবে না। আমরা চাই আরেকটা পর্বে আপনাকেও, আমি অনুরোধ করছি আপনাকে যে আপনি যদি পরের পর্বেও আমাদের সঙ্গে থাকেন তাহলে খুব ভালো হয়। আসলে মজাটা হচ্ছে যে এটা কিন্তু আমাকে প্রশ্রয় দেয়া হলো। আমার সেই কল যেটা ওয়াশার কেটে গেছে, কিছুতেই জল বন্ধ হয় না, সেই জন্যে এটা আমার আপত্তির তো প্রশ্ন নেই। আমি কৃতার্থ যে আমার যা মনে আসছে আমি বলতে পারছি, কেউ শাসন করছে না বা আপত্তি করছে না। বেশ, তাহলে পরের পর্বেও কিন্তু আমরা প্রদীপদাকে সঙ্গে পাচ্ছি। আজকের কথা ও কবিতা এখানেই শেষ করছি। পরের পর্ব কিন্তু আবারও প্রদীপদার সঙ্গে, দেখতে একদম ভুলবেন না।